সো ফাইনালি পাকিস্তান টিম তাদের এশিয়া কাপের জন্য টিম ঘোষণা করে দিয়েছে, এশিয়া কাপ 2025-এর জন্য। সবার আগে বাংলাদেশ, ভারত, তারপরে আপনার শ্রীলঙ্কা, আফগানিস্তান, যারাই খেলছে এবারের টুর্নামেন্ট 2025 সালের টি-20 এশিয়া কাপ, সবার আগে পাকিস্তান কিন্তু তাদের স্কোয়াড অলরেডি ঘোষণা করে দিয়েছে। কিছু মানুষের জন্য দুঃসংবাদ আছে, কিছু মানুষের জন্য সুসংবাদ আছে। 17 সদস্যের যেই টিম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেইখানে কিন্তু অনেক বড় একটা চমক আছে। সেটা হচ্ছে গিয়ে ভাই, ইটস এ ভেরি ব্যাড নিউজ ফর দ্য ফ্যান্স অফ বাবর আজম অ্যান্ড রিজওয়ান, বিকজ বাবর আজম এবং রিজওয়ানকে ছাড়াই কিন্তু পাকিস্তান ক্রিকেট দল তাদের এশিয়া কাপে টিম ঘোষণা করেছে। ভেরি স্যাড নিউজ ফর দেম, বাট এটার পেছনে অনেক যথেষ্ট রিজন আছে, সেটা পাকিস্তানের কোচ মাইক হেসন ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা ভাই যত যাই করেন না কেন, আমার কাছে কেন জানে মনে হয় বাবর এবং রেজওয়ানের যে পারফরমেন্স, বর্তমান পাকিস্তান দলের যে ব্যাটারদের যে পারফরমেন্স আছে তার থেকে যে খুব একটা খারাপ, ব্যাপারটা কিন্তু সেটা না। হয়তোবা পাকিস্তান টিম নতুনদের সমন্বয়ে নতুন টিম করতে চায়, হয়তোবা তারা দেখেছে যে ওইদিকে বিরাট কোহলি, রোহিত শর্মা অবসর নিয়ে নিয়েছেন, তাই তারা জোর করে এদিকে মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজমকে অবসরের কোঠায় পাঠিয়ে দিতে চাইতেছে, হোপফুলি, আমার কাছে এটা মনে হয়। তো যাই হোক, 17 সদস্যের যে টিম স্কোয়াড তারা ঘোষণা করেছে, তাদের মধ্যে আপনার অলরাউন্ডারের সংখ্যা বেশি। ওয়েস্ট ইন্ডিজ টিম, একটা সময় দেখেছি আমরা ওয়েস্ট ইন্ডিজে অনেক বেশি বুড়ি বুড়ি অলরাউন্ডার ছিল। এখন পাকিস্তান টিম যেই ধরনের টিমটা স্কোয়াড ঘোষণা করেছে, তাদের মধ্যে অলরাউন্ডারের সংখ্যাই বেশি। হিসাব করলে দেখা যাবে 7-8 জন অলরাউন্ডার বের হয়ে গেছে। মানে দারুণ আসলে। টি-20 যখন আপনি খেলবেন তখন আপনার অলরাউন্ডার দরকার অনেক বেশি, বাট সমস্যাটা হচ্ছে আপনি যখন এই অলরাউন্ডার গুলাকে ওয়ানডে টিমেও নিয়ে যাবেন, সেটা হচ্ছে বিশাল একটা সমস্যা। সেটা সমস্যা আমরা কিছুদিন আগে দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই সিরিজ, যেখানে পাকিস্তান হেরে আসছে। তো সেই সমস্ত আলোচনায় আমি যাব না, আসেন আমরা দেখি যে 17 সদস্যের যে টিমটা ঘোষণা করেছে পাকিস্তান, সেই 17 সদস্যের টিমে কে কে আছেন। প্রথমত আমি ক্যাপ্টেনের নাম দিয়ে ঘোষণা করতে চাই, তো সালমান আলী আগা অ্যাজ ক্যাপ্টেন খেলছেন। তার সাথে আছে সাইম আয়ুব, তার সাথে আছেন সালমান মির্জা, তার সাথে আছেন হচ্ছেন সুফিয়ান মুকিম, তার সাথে আছেন ফকর জামান, তার সাথে আছেন আপনার হুসেন তালাত, তার সাথে আছেন খুশদিল শাহ, তারপরে আছেন হচ্ছে আপনার শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, হাসান আলী, তারপরে আছেন ফাহিম আশরাফ। তারপরে নতুন করে দলের সাথে যুক্ত হয়েছেন হচ্ছে আপনার এই এই যে বাংলাদেশ টেনিসে পাকিস্তান শাহিনেই খেলছেন আপনার বর্তমানে, আপনার জুনিয়র, কি জুনিয়র সঠিক আমার নামটা মনে আসতেছে না। যাই হোক, একটু পরে যখন আমার মনে আসবে তখন আমি আপনাকে বলবো। তো এই যে প্লেয়ার গুলাকে নিয়ে 17 সদস্যের যে একটা স্কোয়াড তারা ঘোষণা করলো, তারপরে হোসেন নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, মোটামুটি আপনার যাদেরকে নেওয়া হয়েছে তার মধ্যে আপনি যদি হিসাব করেন, পাকিস্তানের অলরাউন্ডার সাইম আয়ুব বোলিং করতে পারেন, তারপরে হচ্ছেন আপনার হোসেন তালাত বোলিং করতে পারেন, মিডিয়াম পেসটা চালাতে পারেন। তার সাথে আছে হচ্ছেন আপনার খুশদিল শাহ, তিনিও বোলিংটা করতে পারেন। তার সাথে আছেন সালমান আলী আগা, তিনিও বোলিংটা করতে পারেন। তারপরে আছেন ফাহিম আশরাফ, তারপরে আছেন হচ্ছেন আপনার এই মোহাম্মদ নওয়াজ। মোটামুটি এই যে 6-7 জন কথা বললাম, এরা কিন্তু ভাই প্রত্যেকেই পাকিস্তান টিমের সাথে অ্যাজ এ রেগুলার প্লেয়ার কিন্তু খেলে আসতেছে। বাট খেলে এসে তেমন একটা ফায়দা কি তারা কি করতে পারতেছে আই ডোন্ট নো। যে এখানটাতে আপনার অ্যাজ এ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে বাবর আজম আর রিজওয়ান আহমেদের জায়গা হলো না। সেখানে আমার কথা হচ্ছে, যারা স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলছে ফর পাকিস্তান, তারা আসলে কি ধরনের পারফরমেন্স দেখাতে পারছে পাকিস্তানের জন্য, সেটা একটা চিন্তার বিষয়। যার কথাটা বলতেছিলাম, ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, যিনি কিনা আপনার এই যে টপ এন্ড টি-20 তে খেলতেছে, বাংলাদেশের এগেনস্টে দেখেছি পাকিস্তানের যে ম্যাচটা হয়েছে সেখানটাতে বেশ ভালো একটা পারফরমেন্স তিনি করেছেন, বোলিং এ দারুণ করেছেন। কিন্তু ব্যাট হাতে তার চাইতে ফাহিম আশরাফ অনেক ভালো। আমার কাছে মনে হয় যেন তাকে দলের সাথে রাখা হইলো, নিয়মিত কিন্তু খেলবেন ফাহিম আশরাফ, ফাহিম আশরাফই নিয়মিত খেলবেন। তবে সবচাইতে অদ্ভুত লাগছে আমার কাছে একটা বিষয়, যে নাসিম শাহর মতো একজন বোলারকে পাকিস্তানের এই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এশিয়া কাপে কিন্তু নাসিম শাহকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না আই ডোন্ট নো, সেটা পাকিস্তানের ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবে। বাট সবকিছু মিলিয়ে আসলে পাকিস্তানের বিগত 4-5-6 মাস যাবত যে ধরনের টি-20 টিমটাকে তারা খেলাচ্ছে, তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই টিমটাকেই আবার সামনের দিকে এসে অ্যানাউন্স করলো। অনেকে বলছিল যেন এই স্কোয়াডে হয়তো বা বাবর আজম, রিজওয়ান কামব্যাক করতে পারে, বাট আমার কাছে কেন যেন মনে হয় বাবর আজম আর রিজওয়ানকে যদি এই স্কোয়াডের সাথে রাখা হতো, তাহলে হয়তো এক্সপিরিয়েন্স এবং নন এক্সপিরিয়েন্স এই দুইটার মানে সম্ভারে ভালো একটা টিম
করতে পারতো পাকিস্তান। আমি জানি না, যারা ক্রিকেট বিশারদ আছেন হয়তোবা তারা আরো বেশি ভালো বলতে পারবেন আমার চাইতে, বাট আমার কাছে মনে হয় একটা জায়গায় ল্যাকিংসটা থেকে যাবে, যেখানে বাবর আজম আর রিজন আহমেদ অনেক বড় মাপের ক্রিকেটার, অনেক বড় মাপের ক্রিকেটার। তো এই একটা বিগ ডিসিশন ছিল মাইক হেসনের, যে তিনি তাদেরকে ছাড়াই টিমটা ঘোষণা করে দিয়েছেন। তারপরে দর্শক যারা আপনারা পাকিস্তানের ক্রিকেট ফ্যান্স আছেন তারা ভালো বলতে পারবেন যে বাবর আজম এবং রিজওয়ান না থাকা থেকে পাকিস্তানের এই টিমে কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা বা পড়তে পারে কিনা, সেটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে আমার এই ভিডিওতে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।